নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, যারা আন্দোলনে ছাত্র জনতাকে খুনের মতো গুরুতর অপরাধ করেছে, জনগণ চায় না তারা ক্ষমতায় আসুক। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এমন কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করা হয়েছে। সকালে নির্বাচন কমিশনে RFED টকে এই কথা বলেন ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার সুপারিশ করা হয়েছে। আবু সাইদ অপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচন সম্পর্কে শুধু জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০-এরও বেশি মানুষকে, আর আহত হয়েছে কয়েক হাজার। তার আগে বিগত ১৬ বছরে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে প্রশ্ন এখন জনমনে। নির্বাচন কমিশন বিডে কর্মরত সাংবাদিকদের সংগঠন আয়োজিত RFED টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গুম, খুন সহ যারা গুরুতর মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। আমরা যেটা করার চেষ্টা করেছি মোটা দাগে, সেটা হলো আমরা আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। আমরা সুস্পষ্টভাবে অনেকগুলো প্রস্তাব করেছি, যেমন আমরা যারা ঘুরে ভয়াবহ ভূমিকা পালন করেছে তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিচারিত হয়। তিনি আরো বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ সহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংগত করা সহ নানা সুপারিশের কথা জানান তিনি। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে, এই জন্য আমরা যেটা করেছি, এই যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। আমরা রাজনৈতিক দলের একটা ওই যে মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি। ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে, স্থানীয় থেকে জাতীয়। গেল 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সাংবিধানিক যে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিশনে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 2014, 2018, 2024-এর মতো ঘটনা ঘটে যে নির্বাচনটা সঠিক হবে না, এইরকম যদি সম্ভাবনা দেখা যায়, নির্বাচন কমিশন যেন রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তারা নির্দেশনা নিতে পারে, যাতে তারা ওই যে একটা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে না দেয়। প্রার্থীরা তাদের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে পারবে না, এমন সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশন প্রধানের পক্ষ থেকে। সব সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল থেকে দেশকে পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার কাজ করছে, তাদের সে সুযোগ দিতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলে অবস্থার পরিবর্তন হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার থেকে ভালো। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না উল্লেখ করে জনগণের মনের ভাষা বুঝে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, একটা সুযোগ পেয়েছি, সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। 1994 সালে বরিশাল বেলস পার্ক ময়দানে লক্ষ নেতাকর্মীর সর্ববৃহৎ সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। 30 বছর পর আজ বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সমাবেশ করছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত বলছে, বরিশালে স্মরণকালে সর্ববৃহৎ ভোটার সমাবেশ ঘটানো হবে। সভাস্থল সহ আশপাশ এলাকার শৃঙ্খলার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মেট্রো ট্রাফিক পুলিশের নেতৃত্বে যানবাহনের শৃঙ্খলার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর বরিশাল জেলা এবং মহানগর শাখার স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।
দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী পারভেজ রাসেল রয়েছেন সমাবেশ স্থলে। আমরা এখন তার সাথে যুক্ত হয়ে জেনে নেব সার্বিক পরিস্থিতি। পারভেজ, দীর্ঘ ৩০ বছর পর বরিশালে বৃহৎ পরিসরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ঘিরে আপনি কেমন পরিস্থিতি লক্ষ্য করছেন আমাদের জানান। নাদিরা, যেমনটা জানতে চেয়েছেন, আপনি আসলে জানেন যে প্রায় ২ দশক পরে কিন্তু বরিশাল মহানগরীতে প্রথমবার ঢাকঢোল পিটিয়ে আসলে অনেক যেমন প্রচারণার মধ্য দিয়ে কিন্তু জামায়াত ইসলামের কর্মী সম্মেলন যেটা 2025 সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং সকলে কিন্তু জামায়াত ইসলামের বরিশাল বিভাগ, উপজেলা, জেলা এবং মহানগর থেকে কিন্তু জামাতের নেতাকর্মী হয়েছেন এবং তারা দীর্ঘদিন পরে বরিশালে জামাতের কর্মী প্রতিনিধি এবং জামাতের সমর্থকরা একত্রিত হতে পেরে কিন্তু তারা আনন্দিত, উচ্ছ্বাসিত এবং তারা তাদের প্রাণের যে দাবি রয়েছে রাজনৈতিক দল, ইসলামিক দলকে প্রতিষ্ঠিত করবে, এই সম্মেলনের মধ্যে দিয়ে তারা সেটা প্রত্যাশা করছে। জেনে থাকবেন যে বরিশাল মহানগর জামাতের আমির যিনি রয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ বাবর, তার সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি আগামী দিনে কিভাবে জামাত ইসলাম বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশে কিভাবে তাদের সমর্থক, তাদের যারা প্রতিনিধি থাকবে, কর্মী থাকবে, কিভাবে তাদের ইসলামের আলোকে দেশ পরিচালনা করবে, তাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, সে লক্ষ্যে কিন্তু তিনি বিকেল 3:30 নাগাদ স্থলে যোগদান করবেন এবং ইতিমধ্যে কিন্তু বরিশাল নগরীর যেখানে এই সমাবেশ হচ্ছে ঈদগাহ ময়দান, সেই বাল রোডস্থ, সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, মানুষের সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশে যোগ বিভিন্ন জায়গা থেকে মিছিল আকারে আসলে সমাবেশে আসছেন এবং সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রায় 2 শতাধিক শুধু স্বেচ্ছাসেবী কাজ করছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে অসংখ্য। সব মিলিয়ে তারা বিশ্বাস করে, তারা মনে করে যে এই আজকের রাজনৈতিক দল, আজকের যিনি প্রধান অতিথি শফিকুর রহমান, তিনি তাদেরকে দিক নির্দেশনা দিবে কিভাবে সামনের দিনগুলোকে ইসলামের আলোয় আলোকিত করবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এবং তাদের যে চিন্তা ভাবনা রয়েছে, চিন্তা চেতনা রয়েছে দেশ গড়ার, কিভাবে সেই সামনের দিনগুলোকে এগিয়ে যাবে, এই সম্মেলনের মধ্যে দিয়ে এমনটা কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। তো সব মিলিয়ে উচ্ছ্বাসিত রয়েছে নেতাকর্মীরা দির্ঘদিন পর বরিশালে এত বড় একটি কর্মী সমাবেশ করতে পেরে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে কর্মী সম্মেলনের যতটুকু তথ্য ছিল। নাদিরা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জামায়াতের কর্মী সমাবেশে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। চলে যাব পরের সংবাদে। এদিকে সম্মেলনের আগে বেলা 11টায় চরমোনাই মাদ্রাসা পরিদর্শন করবে জামায়াত আমির। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে জামায়াতের আমির চরমোনাইয়ের মসজিদ আল কারিমে জোহরের নামাজ আদায় করে মধ্যাহ্নভোজ শেষে বরিশাল মহানগরের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওনা হন। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এই কার্যক্রমে সুবিধাভোগী ছিল প্রায় 8 লাখ মানুষ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএস এর সময়সীমা ছিল, সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে। আপনারা জানেন ভেজিটেবল থেকে শুরু করে সবকিছু কিনে ওরা একটা ম্যানেজ করছে। ট্রাক আপনার ভাড়া করে আমরা কলকাতা করছি। আপাতত এই যে এটাতে স্পেশাল ওয়েলেস চলবে, ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু করার আমাদের পরিকল্পনা এখন নেই। যে আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা আবার শুরু করতে পারবো যে দেখে আমরা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস,
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইনটার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার বেইজিংয়ে তারা এই দ্বিপক্ষীয় বৈঠক করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে সোমবার সে দেশে সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং সফর শেষে সাংহাই যাবেন। 3 দিনের সফর শেষে আগামী 24 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযানে গেছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা বিভাগ। সকালে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সিআইসির 15 সদস্যের একটি টিম ওই রিসোর্টে অভিযান শুরু করে। অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বেনজিরের দেওয়া সম্পদের হিসাবের সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে এনবিআরের গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করছে। দুপুরে রিসোর্টে প্রবেশ করে 612 একরের রিসোর্টটি পরিদর্শন করেছেন তারা। সাভানা রিসোর্টটি এখন জেলা প্রশাসনের অধীনে রয়েছে। দর্শক, এবার মাই টিভি বিশেষ। রাজধানীতে বেড়েই চলছে ছিনতাই, আতঙ্কে দিন কাটছে নগরবাসীর। আইনশৃঙ্খলা বাহিনীর অতীতের মতো সোচ্চার না থাকায় ছিনতাই বাড়ছে বলে মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। আর পুলিশ বলছে, ছিনতাই বন্ধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে পুলিশের হিসেবেই প্রতি মাসে 2 থেকে 3 গুণ হারে ছিনতাই বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সাইদুর রহমান আবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকার পরিবর্তনের পরে নতুন সরকারের সামনে যেসব বিষয় চ্যালেঞ্জ হিসেবে আসে, তার মধ্যে অন্যতম ছিল আইন শৃঙ্খলা রক্ষা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশের কঠোর অবস্থান না থাকায় এর সুযোগ নিয়ে তখনই শুরু হয় চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা। বড় ধরনের ডাকাতি সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণ করা গেলেও বাড়ছে ছিনতাইয়ের মতো ঘটনা। এর ফলে দিনে দুপুরে রাজধানীতে ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সিসিটিভির এসব ফুটেজগুলো প্রমাণ করে দেয় কতটা বেপরোয়া ও মারমুখী ছিনতাইকারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যতটুকু ঘাটতি আছে, সেই ঘাটতিটুকুকেই অপরাধীরা পুঁজি করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধকে দমন করা অথবা এটাকে নিয়ন্ত্রণ করার প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনী আগে যে সোচ্চারভাবে ভূমিকা রেখেছে, সেই সোচ্চারতা আমরা এখন লক্ষ্য করছি না। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় কি উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তা জানতে কথা হয় ডিএমপির এই কর্মকর্তার সাথে। দাবি করেন, নিয়ন্ত্রণে আসা শুরু করছে ছিনতাইয়ের ঘটনা। যারা বিভিন্ন এলাকার চিহ্নিত ছিনতাইকারী, তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা। এর বাইরে আমরা ছিনতাই প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম ছিল, সেটাকে আরো জোরদার করেছি। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। যারা বিভিন্ন পেশাদার ছিনতাইকারী ছিল, এই সংশ্লিষ্ট কাজে যারা দীর্ঘদিন ধরে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। ছিনতাই বন্ধ করার পাশাপাশি সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন অপরাধ বিশ্লেষকরা। সহমত পুলিশের। গেলে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ক্লিন ইমেজের যে সমস্ত নেতা কর্মীরা আছেন, এদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে। আমাদের এলাকাগুলোতে যে সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে, একটা কণ্ঠস্বর তৈরি করা, যার মধ্য দিয়ে এই চুরি ছিনতাইয়ের সাথে যারা জড়িত, এদের মধ্যে একটা সতর্ক অবস্থা তৈরি হয়। চুরি ছিনতাই যারা করেন, তার অর্থের ভোগটা তারাই করেন, ব্যাপারটা এরকম এর পেছনের পৃষ্ঠপোষক আছে, তাদেরকে সহযোগিতা করেন। এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে, মানে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা রেখে প্রতিরোধ কর্মসূচি যখন জোরালো হবে, তখন এটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ট্রেন্ডটা যদি অব্যাহত থাকে, যারা পেশাগত ছিনতাইকারী রয়েছে, তারা কোনোভাবেই এসব কাজে জড়িত হওয়ার সুযোগ পাবে না। আমরা চেষ্টা করছি একটা সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে ছিনতাই বা এরকম অপরাধ সমূহ
কমিয়ে আনা এবং নিয়ন্ত্রণে রাখার জন্য। সেপ্টেম্বর থেকে খুব বেপরোয়া গতিতে বাড়তে থাকে ছিনতাই। খুব দ্রুত এমন পরিস্থিতির অবসান ঘটবে এবং স্বস্তি পাবে নগরবাসী, আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। অক্টোবর মাসে 98 জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। নভেম্বর মাসে সেটা 148 জন ছিল। ডিসেম্বর মাসে ছিল 564 জন এবং জানুয়ারিতে ইতিমধ্যে প্রায় সংখ্যা 400 জনের উপরে চলে গেছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটিন্ডায় তিনি শপথ নেন। শপথ নেওয়ার কয়েক মিনিট আগে তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। ট্রাম্পের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন উপস্থিত ছিলেন। জুবাইর রহমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানীর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি। সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তিনি শপথ নেন। শপথ গ্রহণের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই মুহূর্ত থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজকের পর থেকে আমাদের দেশ তার সম্মান ফেরত পাবে, আবারও ধাবিত হবে উন্নতির দিকে। সবাই যুক্তরাষ্ট্রকে ঈর্ষা করবে, কিন্তু কাউকে যুক্তরাষ্ট্রের কোনো সুযোগ নিতে দেয়া হবে না। We will be the envy of every nation and we will not allow ourselves to be taken advantage of. যে কোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি, অবিচার সহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, পুনরুদ্ধার করা হবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব, পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা, পুনঃস্থাপিত হবে ন্যায় বিচারের ভারসাম্য, শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহারের অভ্যাস। নতুন প্রশাসনের প্রধান মনোযোগ একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা। আমেরিকা খুব শিগগিরই আরও মহান, আরও শক্তিশালী এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে। The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end. দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আমি সাউদার্ন বর্ডারে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। সীমান্ত পার হয়ে যারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদেরকেই গ্রেফতার করা হবে এবং সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে নিজ দেশে। মাফিয়া গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হবে। We will reinstate my Remain in Mexico policy. শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বাইডেনের শাসনামলের 78টি নির্বাহী আদেশ বাতিলের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার এবং ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িত 1500 জনকে ক্ষমা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে শপথের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভেরও দেখা মেলে। বিস্তারিত জুবাইর রহমানের আরেকটি রিপোর্টে। ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ার 77 দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাদা বাড়ির মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দেশটির 47তম প্রেসিডেন্টের শপথ নিয়েছেন তিনি, যার মধ্য দিয়ে 248 বছরের মার্কিন ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন তিনি। দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের 78টি নির্বাহী আদেশ। যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালার পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশও সই করেছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল এরিনার সমর্থকদের সামনেই এই পদক্ষেপ নেন তিনি। পরে ওভাল অফিসে ফিরে আরও কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর মধ্যে একটি হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতেও একটি আদেশ দিয়েছেন। বিভিন্ন নির্বাহী আদেশের মধ্যে জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়াটাও অন্যতম। এছাড়া 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত 1,500 মানুষকে সাধারণ ক্ষমা করেছেন মার্কিন মসনদ অধিকারী ট্রাম্প।
অপরদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হন। এর আগে শপথ গ্রহণের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।